গল্পের সুর চ্যানেলে আমি আছি রোমানা নূপুর। আর এখন আপনাদের পড়ে শোনাব নরেন্দ্রনাথ মিত্রের লেখা একটি গল্প, আকিঞ্চন। চিঠিখানা লেখা শেষ করে বিপিনবাবু নিজে একবার মনে মনে পড়ে নিলেন। তারপর স্ত্রী আর ছেলেকে ডেকে শোনালেন। পরম কল্যাণী এসু। বাবা পরিতোষ, সেদিন তোমার কলেজ হইতে মনে বড় আনন্দ লইয়া ফিরিয়াছি। যাহাকে ছেলেবেলায় স্কুলে পড়াইয়াছি, নিজের হাতে বর্ণশুদ্ধি সংশোধন করিয়া দিয়াছি, অসতর্কতা অমনোযোগিতার জন্য কত তিরস্কার ভর্ৎসনা করিয়াছি, আবার যাহার ঐকান্তিক বিদ্যানুশীলনের গর্বে বুক ভরিয়া উঠিয়াছে, যাহার অনন্য সাধারণ কৃতকার্যতায় অপার আত্মপ্রসাদ অনুভব করিয়াছি, আমার সেই পরিতোষ আজ কলিকাতা মহানগরীর একটি বিশিষ্ট কলেজের খ্যাতনামা অধ্যাপক। এ যে আমার কত গর্ব, তাহা তুমি উপলব্ধি করিতে পারিবে। কৃতি ছাত্রের মুখ দেখিলে হৃদয়ে যে কি আনন্দ সুখের উদয় হয়, তাহা তো তোমার না জানিবার কথা নয় বাবা, কারণ তুমিও তো শিক্ষকের বৃত্তি গ্রহণ করিয়াছ। প্রতি বৎসর শত শত সহস্র সহস্র ছাত্রছাত্রী তোমাকে গুরু বলিয়া বরণ করিয়া লইতেছে। সে গৌরবে আমারও অংশ আছে। তোমার অধ্যাপনার খ্যাতি আমি অনেকের মুখে শুনিয়াছি। তোমাদের কলেজে তোমার সঙ্গে দেখা করিতে গিয়েছিলাম কি উদ্দেশ্যে জানো? ভাবিয়াছিলাম গোপনে গোপনে তোমার কোনো একটি ক্লাসের পেছনের বেঞ্চে বসিয়া তরুণ ছাত্রদের সঙ্গে মিশিয়া তোমার লেকচার শুনিব। প্রথম বয়সে শিক্ষকের আসনে বসিয়া যাহাকে উপদেশ দিয়াছি, আজ এই শেষ জীবনে ছাত্রের আসন হইতে তাহার সাহিত্য আলোচনা শুনিতে বড় স্বাদ হইয়াছিল। কিন্তু মাথা ভরা পাকা চুল আর মুখ ভরা সাদা দাড়ি গোপ লইয়া সেই জাতমাত্র শুশ্রু তরুণদের মধ্যে গিয়া বসিতে সাহস হইল না। তাহা ছাড়া এমন আশঙ্কা হইল তুমি হয়তো অপ্রস্তুত হইবে, আমাকে এই অবস্থায় দেখিলে তুমি হয়তো লজ্জা পাইবে। তাই মনের স্বাদ অপূর্ণই রহিল। উপায় কি পরিতোষ? দরিদ্র শিক্ষকের জীবনে এমন কত স্বাদ, কত আশা আকাঙ্ক্ষায় তো অপূর্ণ থাকিয়া যায়। তাহলে আর দুঃখ করিয়া হইবে কি? পিতৃ পিতামহের ভিটা ছাড়িয়া আসিয়া স্ত্রী পুত্র লইয়া এই জবরদখল কলোনিতে কি অবর্ণনীয় দুঃখ কষ্টের মধ্যে যে দিন কাটাইতেছি, তাহা বলিয়া বুঝাইবার নয় বাবা। তবু কিছু কিছু সেদিন বলিয়াছি। যাহা বলি নাই তাহা তুমি নিশ্চয় অনুমান করিয়া লইয়াছ। সেই কার্তিকপুরের হাই স্কুল ছাড়িয়া আসিয়া বহুদিন কর্মহীন অবস্থায় ঘুরিয়া বেড়াইয়াছি। বর্তমানে কর্ম একটি জুটিয়াছে। এই কলোনিরই একটি স্কুলে শিক্ষকতা করিতেছি। বেতন যৎসামান্য, তাহাও নিয়মিত পাই না। তবু এরই মধ্যে একটি মেয়ের বিবাহ কোনো ক্রমে দিয়াছি, কিন্তু ছেলেটিকে আশানুরূপ লেখাপড়া শিক্ষা দিতে পারি নাই। তাই তাহার কর্মের সংস্থানও হইয়া উঠিতেছে না। এ সকল কথা তোমাকে সেদিনও বলিয়াছি। সে একই দুঃখের কাহিনীর পুনরাবৃত্তি করিতেছি বলিয়া বিরক্ত হইও না। সেদিন তোমার ক্লাসে যাইবার খুব তাড়া ছিল। সেই ব্যস্ততার মধ্যে যদি সব কথা তোমার ভালো করিয়া শুনিবার অবকাশ না হইয়া থাকে, তাই নিজের সেই পুরাতন দুঃখের কথাগুলোই আর একবার বলিয়া লইলাম। কিন্তু দুঃখের কথা বলিয়া শেষ করিব এমন সাধ্য কি? আমার কপাল মন্দ। তাই তোমার মতো একজন স্নেহভাজনের কোমল হৃদয়কেও ভারাক্রান্ত করিয়া তুলিতেছি। কি করিব বাবা? অসুখ বিসুখ লইয়া এমনই বিব্রত হইয়া পড়িয়াছি যে আর কুল কিনারা পাইতেছি না। নাবালক 3টি পুত্রকন্যায় শয্যাশায়ী। গৃহিণীর কথা বলি আর কাজ নাই। মৃত্যুর পূর্বে তাহার শয্যা লইবার অবসর হইবে না। গরিবের সংসারে অমনিতেই সুখের সীমা নাই। তারপর আবার যদি অসুখ আসিয়া দেখা দেয়, তাহা হইলে কি অবস্থা হয় তা অনুমান করিতে পারো। তাই বড় সংকোচের সঙ্গে একটি কথা তোমাকে বলিতে বসিয়াছি। আবার ভাবি তুমি পুত্রস্থানীয়, তোমার কাছে বলিতে সংকোচই বা কিসের? মাসের শেষে হাত বড় টানাটানি যাইতেছে পরিতোষ। ওষুধপত্রের জন্য গোটা 25 টাকার বড় প্রয়োজন হইয়া পড়িয়াছে। আমার পুত্র শ্রীমান বিজনকে তোমার নিকট পাঠাইলাম। তুমি যাহা হয় একটা ব্যবস্থা করিও। আর এক কথা, শ্রীমান বিজনের জন্য যদি কোনো একটা কাজকর্মের সুবিধা করিয়া দিতে পারো,
তা হলে বড়ই উপকার হয় বাবা। তুমি আমার একজন কৃতী ছাত্র, শুধু গর্বের নয়, ভরসার স্থল। আমি জানি কত দরিদ্র ছাত্র তোমার আনুকূল্য পাইয়া কৃতার্থ হইয়াছে। বাল্যকালের একজন নিঃস্ব শিক্ষক যে তোমার অনুগ্রহ হইতে বঞ্চিত হইবে না, এই বিশ্বাস আমার আছে। আশীর্বাদ করি, বিদ্যার সঙ্গে ধনের সঙ্গে তোমার হৃদয় সম্পদেরও দিনের পর দিন শ্রীবৃদ্ধি ঘটুক, তুমি সুখী হও। আশা করি বৌমা ও শ্রীমান শ্রীমতীদের লইয়া সর্বাঙ্গীন কুশলে আছো। তাহাদের সঙ্গে তোমাকেও আমার আন্তরিক স্নেহাশীর্বাদ জানাই। ইতি শুভাকাঙ্ক্ষী শ্রী বিপিনচন্দ্র চক্রবর্তী। পড়া হয়ে গেলে স্ত্রী আর ছেলের দিকে তাকিয়ে বিপিনবাবু জিজ্ঞাসা করলেন, কেমন হয়েছে? অন্নপূর্ণা গালে হাত দিয়ে এতক্ষণ স্বামীর মুসাবিদা শুনছিলেন। এবার মৃদু স্বরে মন্তব্য করলেন, মন্দ হয়নি, তবে অত কথা কেন লিখতে গেলে? অত ইনিয়ে বিনিয়ে লিখবারই বাকি দরকার ছিল, 2-4 লাইনে লিখে দিলেই হতো। বিজনও বলল, সত্যি, মাত্র 25টি টাকার জন্য অত বড় লম্বা চিঠি? বিপিনবাবু চটে উঠলেন, 25 টাকা কম বুঝি? যদি বলি 25টি পয়সা নিয়ে আয়, জোগাড় করে আনতে পারবি নিজের চেষ্টায়? তোমার ক্ষমতার যে কি দৌড়, তা আমার আর জানতে বাকি নেই। অন্নপূর্ণা ছেলের পক্ষ নিয়ে বললেন, ওকে কেন এত বকছ? ওর কি দোষ? টিউশনি ফিউশনি যখন ছিল তখন বিজয়ও তো 25-30 টাকা মাসে মাসে রোজগার করেছে, আর সব টাকাই তোমার হাতে এনে দিয়েছে। ওর কি স্বাদ কাজকর্ম না করে বেকার হয়ে ঘুরে বেড়ায়? চাকরি বাকরি না জুটলে ও কী করবে? ওকে দুষলে লাভ নেই, দোষ আমাদের কপালের। বিপিনবাবু একটু নরম হয়ে বললেন, বিজন এই সুযোগে ফের প্রতিবাদ জানালো, তাছাড়া তারা কাজের মানুষ, অত বড় চিঠি পড়বার সময় আছে নাকি তাদের? চিঠিটা একটু সংক্ষেপে লিখলে তাদের পক্ষে সুবিধা হয়। বিপিনবাবু বললেন, থাক বাপু থাক, তাদের সুবিধে তোমাকে আর দেখতে হবে না, নিজেদের সুবিধে কিসে হয় তাই দেখো। এখন সন্ধ্যের আগে আগে ভালোই ভালোই কলকাতায় রওনা হয়ে পড়ো। টাকা কটা আদায় করে না আনতে পারলে তো কাল থেকে আর হাঁড়ি চড়বে না উনুনে। মুখখানা হাঁড়ির মতো করে কলকেতে তামাক ভরতে লাগলেন বিপিনবাবু। অঘ্রাণ মাসের মাঝামাঝি, এই খোলা মাঠের মধ্যে বিকেলের দিকে বেশ শীত পড়ে। বাক্স পেটটা ঘেটে অন্নপূর্ণা কোত্থেকে বহুদিনের পুরনো একটা সোয়েটার বের করে দিয়েছেন বিপিনবাবুকে। কদিন ধরে তাই গায়ে দিচ্ছেন তিনি। কয়েকটা জায়গায় বড় বড় ফুটো হয়ে গেছে সোয়েটারটার। তার ভেতর দিয়ে ময়লা গেঞ্জিটা চোখে পড়ছে। খাটো কাপড়খানা হাঁটুর নিচে আর নামেনি। মুখে 2-3 দিনের খোঁচা খোঁচা দাড়ি জমেছে। মাথার চুল বেশিরভাগই পেকে সাদা হয়ে গেছে। বিজনের মনে পড়ল, সেদিন বয়সের হিসেব ওঠায় বাবা বলেছিলেন তার বয়স 61, কিন্তু দেখা যেন আজকাল আরও বছর 10 বেশি। অভাব অনটন আর জরার ভারে নুয়ে পড়া বাবার সেই জীর্ণ শরীরের দিকে তাকিয়ে হঠাৎ যেন মমতা বোধ করল বিজন। আস্তে আস্তে ডাকল, বাবা। বিপিনবাবু মালসা থেকে ছোট একটা চিমটের সাহায্যে কলকেতে ঘুঁটের আগুন তুলছিলেন। ছেলের ডাক শুনে তার দিকে তাকালেন। কি বলছিস? বিজন বলল, আমি তাহলে রওনা হই? বেলা তো আর বেশি নেই, 4:15 বাজে। বিপিনবাবু বললেন, হ্যাঁ তা বাজে বোধ হয়, হুকোটা দে তো এগিয়ে। একটু দূরে বাঁশের খুঁটিতে ছোট্ট হুকোটি ঠেস দেওয়া রয়েছে। বিজন সেটি এগিয়ে দিতেই বিপিনবাবু বললেন, চিঠিটা একটু লম্বা হয়ে গেছে না রে, খানিকটা কেটে বাদ দিয়ে ফের লিখে দেব? বিজন বলল, না বাবা, তাতে দেরি হয়ে যাবে, থাক না, যা আছে বেশ আছে। হুকোয় 2-1টি টান দিয়ে বিপিনবাবু দাঁত বের করে হাসলেন। বললেন, বেশ আছে, সত্যি বলছিস? সাদা ঝকঝকে সুন্দর দুপাটি দাঁত। আমার তোবড়ানো মুখে এমন তাজা সব দাঁত কেমন যেন একটু বিসদৃশ্য লাগে। এ দাঁতগুলি বিপিনবাবু নিজস্ব নয়, তার আরেকজন প্রাক্তন ছাত্রের দান। ডেন্টিস্ট অনিমেষ রায় ভূতপূর্ব শিক্ষকের
ক্ষয়ে যাওয়া নড়বড়ে দাঁতগুলি তুলে ফেলে এ নতুন দাঁতের সেট বসিয়ে দিয়েছে। এই দাঁত দিয়ে বিপিনবাবু সজনের ডাঁটা আর মাছের কাঁটা সবই চিবুতে পারেন। স্ত্রী পুত্রের উপর রাগ হলে প্রায় আগের মতোই কিড়মিড় করে দাঁতে দাঁত ঘষতেও পারেন। আবার কদাচিৎ মন যখন প্রসন্ন হয়ে ওঠে, বাঁধানো দাঁতের সাহায্যে হাসতেও কোনো অসুবিধে হয় না। কিন্তু শুধু বাঁধানো দাঁত বলেই নয়, আজ বাবার মুখের এই হাসি অন্য কারণেও বিসদৃশ্য লাগলো বিজনের। কালকের খাবারের সংস্থান যার ঘরে নেই, তিনি আজ এমন করে হাসেন কোন মুখে, কোন আক্কেলে? ছেলের গম্ভীর মুখ দেখেও বিপিনবাবু ফের একটু হাসলেন, বললেন, জানিস বিজু, আমার সেই পুরনো ছাত্রদের কাছে যখন চিঠি লিখি, আমি যেন অন্য মানুষ হয়ে যাই। লেখার সময় কথা মনেই হয় না আমি সামান্য টাকার জন্য দয়া ভিক্ষা করে তাদের কাছে চিঠি লিখতে বসেছি। জানিস, স্কুল কলেজে পড়বার সময় আমারও একটু একটু লেখার শখ ছিল। চিঠি লেখার সময় সেই নেশা যেন আমাকে ফের পেয়ে বসে। অন্নপূর্ণা বিকেলের কাজে হাত দিয়েছিলেন। ঘর ঝাড় দিয়ে হ্যারিক্যানটা পরিষ্কার করে তাতে তেল ভরলেন। তারপর এক ফাঁকে স্বামীকে এসে তাড়া দিয়ে বললেন, আর বকবক না করে ছেলেটাকে এবার ছেড়ে দাও, ও চলে যাক। যাদবপুর থেকে সেই মানিকতলা, রাস্তা তো কম নয়, যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে। তারপর আজ যদি কিছু জোগাড় টোগাড় করে না আনতে পারে, তাহলে কাল। বিজন বলল, তুমি ভেবো না মা, কালকের অবস্থা যে কি হবে তা তো নিজেই জেনে গেলাম। বেরোচ্ছি যখন, কিছু না কিছু জোগাড় না করে আর ফিরব না। বিপিনবাবু আশ্বাস দিয়ে বললেন, তুমি ভেবো না বিজুর মা, আমার চেয়ে ছেলে আরও ওস্তাদ। মানুষের মনের মধ্যে কি করে ঢুকতে হয় সে বিদ্যা ওকে শিখিয়ে দিয়েছি। বুড়ো মানুষ, আমাকে দেখলে তাদের মনে যতটা দয়া না হয়, বিজুকে দেখলে, ওর কথা শুনলে। বিজন বাধা দিয়ে বলল, ওসব কথা থাক বাবা। বিপিনবাবু আবার একটু হাসলেন, আচ্ছা তাহলে থাক। তারপর স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, তোমার ছেলে লজ্জা পাচ্ছে, ও বয়সে আমিও ওইরকমই ছিলাম। কিছু ভাবিস নে বাবা, তোকে নিজের মুখে বেশি কিছু বলতে হবে না। চিঠিটা এমনভাবে লিখেছি যে তা যে পড়বে তারই চোখ দিয়ে জল বেরোবে। বিজন আর কোনো কথা না বলে চিঠিখানা হাতে নিল। ওপরের পিঠে পরিষ্কার করে বিপিনবাবু পরিতোষ রায়ের নাম ঠিকানা লিখে দিয়েছেন। একবার সেদিকে চোখ বুলিয়ে পাঞ্জাবির বুক পকেটে রাখল চিঠিটা। তারপর বারান্দা থেকে উঠানে নামল। এই জবরদখল কলোনির 4 কাঠা জমি ভাগে পড়েছে বিজনদের। আশেপাশের প্রতিবেশীরা ওই জমিতেই কেউ কেউ 2-3খানা ঘর তুলেছে, কিন্তু বিপিনবাবুর একখানার বেশি ঘর তুলবার সামর্থ্য হয়নি। উঠোনে অনেকখানি জায়গা ফাঁকা পড়ে আছে। সেই জমিতে মূলো বেগুনের চাষ করেছেন বিপিনবাবু। ফলন যে বেশি হয়েছে তা নয়, তবে ঘরে যখন আর কিছুই থাকে না, 2টো মূলো তুলে নিয়ে অন্নপূর্ণা ভাতে দেন, কে একটা বেগুন পুড়িয়ে দেন ছেলে মেয়েদের পাতে। মাছ তরকারি কিনবার মতো পয়সা প্রায়ই থাকে না। কোনো রকম 2টি চালের সংস্থান করতে পারলে তরকারির জন্য আর ভাবেন না অন্নপূর্ণা। উঠোনে নেমে সেই মূলোর ক্ষেতের দিকে তাকিয়ে বিজন হঠাৎ বলল, মা, গোটা 4 মূলো আমার এই রুমালখানায় বেঁধে দাও দেখি। অন্নপূর্ণা অবাক হয়ে বললেন, হো মা, 4-4টে মূলো দেখি করবি তুই? বিজন বলল, পরিতোষবাবুর জন্য নিয়ে যাব, বলবো আপনার বুড়ো মাস্টারমশাই তার নিজের ক্ষেতের মূলো পাঠিয়ে দিয়েছেন। বিপিনবাবু খুশি হয়ে বলে উঠলেন, দেখেছ ছেলের বুদ্ধি, মূলোর কথাটা তো আমার মনেই হয়নি। দাও বিজুর মা, দিয়ে দাও। আর ভয় নেই, বিজু আমার পারবে। কি করে বড় লোকের মন ভেজাতে হয় ও তা শিখে ফেলেছে। অন্নপূর্ণা বললেন, আমার হাত আটকা, তুই নিজেই তুলে নে। বিজন ক্ষেত থেকে বেছে বেছে 4টে মূলো তুলে নিল। তারপর রুমালে ভালো করে সেগুলোকে বেঁধে নিয়ে বেরিয়ে পড়ল টাকা ধারের চেষ্টায়। কলোনির বাইরে খানিকটা ফাঁকা জায়গায় বিজনের হাফ প্যান্ট পরা 2 ভাই শিবু আর নবু আর ফ্রক পরা
12-13 বছরের বোন লীলা সমবয়সীদের সঙ্গে ছুটোছুটি খেলছিল। বিজনকে দেখে কাছে এগিয়ে এলো। কোথায় যাচ্ছ দাদা? লীলা বলল, দাদা, শহরে যাচ্ছ বুঝি? আমার জন্য একগোছ কাপড় এনো। বিজন সে কথার কোনো জবাব না দিয়ে বলল, তোরা এবার ঘরে যা, ঠান্ডা লাগবে। শীত পড়েছে, কিন্তু শীতবস্ত্র ওদের গায়ে ওঠেনি। পুরনো পাতলা জামা, তাও ছিঁড়ে গেছে। খানিকটা পথ হেঁটে বিজন গিয়ে বাসে উঠল। আজ যেভাবেই হোক পরিতোষ বাবুর কাছ থেকে টাকা তাকে সংগ্রহ করে আনতেই হবে। পুরো 25 টাকা না হোক, 10-15 যা তিনি দেন তাই নিয়ে আসবে বিজন, নইলে কাল আর সংসার চলবে না। বছরখানেক ধরে এইভাবেই চলেছে বিজনদের। কলোনির প্রতিবেশীদের কাছে হাত পাতলে আর কিছু মেলে না। আত্মীয় স্বজন, চেনা জানা, বন্ধু বান্ধব কারো কাছ থেকেই যখন নতুন কিছু আর প্রত্যাশা করবার নেই, সেই সময় গড়িয়াহাটার মোড়ে পুরনো ছাত্র নিরঞ্জন সেনগুপ্তের সঙ্গে একদিন দেখা হয়ে গেল বিপিনবাবুর। বিজন সেদিনও বাবার সঙ্গেই ছিল। দূরসম্পর্কের আত্মীয় অমিয় মুখুজ্জে সেক্রেটারিয়েটে কাজ করেন, থাকেন রাসবিহারী অ্যাভিনিউতে। ছেলের চাকরির উমেদারির জন্য বিপিনবাবু তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তিনি চাটা খাইয়ে আপ্যায়ন করে তারপর বললেন, কি যে বলেন বিপিনদা, কত বিএ পাস এমএ পাস ছেলে চাকরি করে হয়রান হয়ে যাচ্ছে, আর একটি আইএফএল ক্যান্ডিডেটের জন্য আমি কোথায় কাকে ধরব? যার কাছে যাব সেই তো বলবে। তার চেয়ে আমি বলি কি, ও আবার কলেজে ভর্তি হোক, ডিগ্রিটি নিয়ে যদি বেরোতে পারে তখন। বিপিনবাবু মাথা নেড়ে বলেছিলেন, সে আর সম্ভব নয় ভাই, ছেলেকে ফের কলেজে পড়াবো, আমার সে সঙ্গতি কোথায়? অমিয়বাবু বলেছিলেন, বেশ, তাহলে টেকনিক্যাল কিছু শিখুক, কি কোনো একটা দোকানপাট দিয়ে বসুক। চাকরি ছাড়া আরও নানা রকম জীবিকার সন্ধান অমিয়বাবু বিজনকে দিয়েছিলেন। সে সঙ্গে সাধ্যমতো সাহায্য করবার কথাও বলেছিলেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত কিছুই আর হয়ে ওঠেনি। বিমর্ষ মুখে অবসন্ন মনে ছেলেকে নিয়ে বাড়ির দিকে ফিরে চলছিলেন বিপিনবাবু। হঠাৎ স্যুট পরা সুদর্শন 27-28 বছরের এক যুবককে দেখে তিনি বলে উঠলেন, আরে আমাদের নীরু না, নিরঞ্জন, ও নিরঞ্জন। যুবকটি রাস্তা পার হওয়ার চেষ্টা করছিল, ডাক শুনে ফিরে তাকালো, তারপর খানিকটা এগিয়ে এসে বিপিনবাবুর দিকে একটুকাল তাকিয়ে থেকে হেসে বলল, ও আমাদের মাস্টার মশাই। মাথা নিচু করে হাত বাড়িয়ে পায়ের ধুলো নেওয়ার ভঙ্গি করল নিরঞ্জন। তারপর ফের সোজা হয়ে দাঁড়িয়ে বলল, চেহারা টেহারা একেবারে বদলে গেছে যে মাস্টার মশাই, প্রথমে দেখে তো চিনতেই পারিনি, এত বুড়ো হয়ে গেলেন কি করে? বিপিনবাবু বললেন, আর বাবা, বুড়ো হব তাতে আর বিচিত্র কি, যা ঝড়ঝাপটা যাচ্ছে তাতে এখন পর্যন্ত টিকে যে আছি। নিরঞ্জন স্মিত মুখে বলল, কি যে বলেন মাস্টার মশাই, আপনি এখনও অনেককাল বাঁচবেন। এমন কি আর বয়স হয়েছে আপনার? চুলটা একটু বেশি পেকে গেছে অবশ্য, কিন্তু তাতে কি এসে যায়? সবচেয়ে বড় কথা হলো দাঁতগুলি যদি বাঁধিয়ে নেন আর যদি ভালো করে চিবিয়ে চিবিয়ে খেতে পারেন, তাহলে দেখবেন 2 মাসের মধ্যে আপনার চেহারা ফিরে গেছে। বিপিনবাবু বললেন, তা তো বুঝলুম, কিন্তু কোত্থেকে দাঁত বাঁধাবো বাবা, জানাশোনা তো কেউ নেই। নিরঞ্জন বলল, আগে এই রাসবিহারী অ্যাভিনিউতে আমারই চেম্বার আছে, যদি বলেন আমিই সব ঠিকঠাক করে দিতে পারি। বিপিনবাবু উল্লসিত হয়ে উঠলেন, তাহলে তো বাপু ভালোই হয়, গরিব মাস্টারের দাঁতগুলি তুমি যদি বাঁধিয়ে দাও তাহলে তো বেঁচে যায় বাবা। সকলের মুখে শুনি দাঁতের মধ্যে আজকাল জীবন, দাঁত খারাপ থাকলে নানা রকমের রোগ ব্যাধি এসে ধরে। তুমি নিজে দাঁতের কারবারি, তুমি সবই জানো, তবে খরচপত্র আমি কিন্তু তেমন কিছু দিতে পারবো না নীরু। যদি কিছু করো, গরিব মাস্টারের উপর দয়া ধর্ম করেই তোমাকে করতে হবে। এ কথা শোনার পর একটু গম্ভীর হয়ে গিয়েছিল ডেন্টিস্টের মুখ, তবে মুহূর্তকাল বাদেই সে অপ্রসন্ন মুখে হাসি টেনে নিরঞ্জন বলেছিল, আচ্ছা, তা নিয়ে কোনো চিন্তা করতে হবে না আপনাকে, কাল আসবেন আমার চেম্বারে। বিপিনবাবু একা পথ চিনে যেতে পারবেন না,
তাছাড়া দাঁত তোলার ব্যাপারে তার ভয়ও আছে, তাই বিজনী বাবাকে সঙ্গে নিয়ে গিয়েছিল। 2 দিন 1 দিন নয়, দিন 15ই লেগেছিল সব শুদ্ধ। টিউশনের সময় বাঁচিয়ে বাবাকে রোজ তার সেই ডেন্টিস্ট ছাত্রের চেম্বারে নিয়ে যেত বিজন। নড়ে যাওয়া, ক্ষয়ে যাওয়া অবশিষ্ট দাঁতগুলি তুলে ফেলে নিরঞ্জন মাস্টার মশাইয়ের 2 পাটি দাঁতই বাঁধিয়ে দিল। বিপিনবাবু কোচার খুঁট খুলে একখানি 10 টাকার নোট তার দিকে এগিয়ে দিয়ে বললেন, এর বেশি আমার সাধ্য নেই বাবা, তুমি যদি দয়া করে। নিরঞ্জন হেসে মাথা নেড়ে বলল, ওর দরকার নেই মাস্টার মশাই, ও আপনি রেখে দিন। ছেলেবেলায় আপনার কাছে লেখাপড়া শিখেছি। বিপিনবাবু অভিভূত হয়ে গিয়ে বলেছিলেন, হ্যাঁ তা তো হাজার হাজার ছাত্র শিখেছে বাবা, কিন্তু তোমার মতো কজন ছেলে সে কথা মনে রাখে, কজনে এমন করে গুরুদক্ষিণা দিতে জানে, কজনের এত বড় হৃদয় আছে। এ যুগে যে দৃষ্টান্ত তুমি দেখালে বাবা। নিরঞ্জনের সব রকমের সমৃদ্ধি কামনা করে বিপিনবাবু ছেলেকে নিয়ে চেম্বার থেকে বেরিয়ে এসেছিলেন। সেই দাঁত থেকে শুরু। নিরঞ্জনের কাছ থেকে আরও কয়েকজন প্রাক্তন ছাত্রের ঠিকানা পেলেন বিপিনবাবু। তাদের মধ্যে দাঁতের ডাক্তার অবশ্য আর কেউ হয়নি, তবে সবাই চাকরি বাকরি নিয়ে সংসারে প্রতিষ্ঠিত হয়েছে। 2-1 উকিল, প্রফেসর, মোটা মাইনে সরকারি চাকুরেও তাদের ভিতর থেকে বেরোলো। আর ছেলের হাত ধরে পুরনো ছাত্রদের কাছে গিয়ে হানা দিতে লাগলেন বিপিনবাবু। প্রত্যেকের কাছে যান, সেই পুরনো স্কুলের গল্প করেন, তারপর দাঁত বার করে দেখান একজন ভক্তিমান কৃতজ্ঞ ছাত্র কিভাবে গুরুদক্ষিণা দিয়েছে। প্রথম দিন তিনি আর কোনো দক্ষিণা দাবি করেন না, শুধু বিজনের সঙ্গে তাদের প্রত্যেকের পরিচয় করিয়ে দেন আর বলেন, তোমার এই দাদাদের মতো হও, যে পথে এরা বড় হয়েছে সেই পথে চলো। ভক্তি, শ্রদ্ধা, কৃতজ্ঞতার চেয়ে সংসারে যে বড় কিছু আর নেই, তা এদের কাছ থেকে শিখে নাও। দ্বিতীয়কে তৃতীয় দিন দেখা করে বিজনের জন্য একটি চাকরি প্রার্থনা করেন বিপিনবাবু। তারপর থেকে নিজে আর আসেন না। ডবল ট্রাম বাসের ভাড়া দিয়ে আর লাভ কি? বিজনী বাবার লেখা হাত চিঠি নিয়ে তার পুরনো ছাত্রদের দৌড়ে দৌড়ে ঘুরে বেড়ায়। কারো কাছে চাকরির উমেদারি, কারো কাছে 20-25 টাকা ধারের জন্য আবেদন, কারো কাছে বা আরও 5 জন ছাত্রের ঠিকানা চেয়ে চিঠি লেখেন বিপিনবাবু। সব জায়গায় সমান সাড়া পাওয়া যায় না, অনেক ছাত্রই পত্রপাঠ বিদায় করে। কে বড় জোর ভবিষ্যতের প্রতিশ্রুতি দেয়। নগদ বিদায় অনেকের কাছ থেকে মেলে না, আবার কারো কারো কাছ থেকে মেলেও। সেই দুর্লভ গুরুভক্তদের সন্ধানেই ঘুরে বেড়াতে হয় বিজনকে, তাছাড়া আর উপায় কি? প্রথম প্রথম ভারী লজ্জা করত, ভারী সংকোচ হতো বিজনের, কিন্তু এখন আর হয় না। এখন নিজেদের দুঃখ দুর্দশার কথা অতিরঞ্জিত করে বলবার ক্ষমতা বাবার চেয়েও বিজনের বেড়ে গেছে। অবশ্য দিনের পর দিন যা অবস্থা হচ্ছে তাতে আর অতিরঞ্জনের প্রয়োজন হয় না। সত্য কথা বললেই বিপিনবাবুর ছাত্ররা তাকে অতিরঞ্জিত বলে মনে করে। অবশ্য ধার চাইলে কারো কারো কাছ থেকে যে 2-5 টাকা না মেলে তা নয়, কিন্তু যার কাছ থেকে বিজনরা নেয় ফের আর তার কাছে যেতে পারে না, কারণ ধার আর শোধ দেওয়া হয় না। কিন্তু বিপিনবাবুর সহৃদয় প্রাক্তন ছাত্ররা তো আর অসংখ্য নয়, তাই তাদের সংখ্যাও একদিন স্বাভাবিকভাবে কমে আসে। তবু নানা অজুহাতে বিজন গিয়ে তাদের সঙ্গে দেখা করে। বাবা মাই ঠেলে পাঠিয়ে দেন, কাকে দিয়ে কোন উপকার হবে বলা যায় না। বাড়ি বসে থেকে কি হবে? বরং যারা চাকরি বাকরি করে তাদের সঙ্গে যোগাযোগ রাখলে, দেখা সাক্ষাৎ করলে একটা হদিশ একসময় মিলেও যেতে পারে। নিদেন পক্ষে 2-1 টিউশন জুটে যাওয়া বিচিত্র নয়। বিজনও সে আশায় ঘোরাঘুরি করে। বাবার পুরনো ছাত্রদের কারো বা বাসায়, কারো বা অফিসে গিয়ে দেখা করে বলে, হাত ঠেকা বলে ধারের টাকাটা বিপিনবাবু এ মাসে শোধ দিতে পারলেন না, সেজন্য ছাত্রের কাছে তিনি বড়ই লজ্জিত হয়ে রয়েছেন। উত্তমর্ণ ছাত্ররা মুখে সৌজন্য দেখিয়ে বলে, তাতে কি হয়েছে, মাস্টারমশাইকে বলো তিনি যেন এ নিয়ে কিছু মনে না করেন, সামান্য টাকা যখন সুবিধায় হয় দেবেন। মনে মনে তারা বোধ হয় এই ভেবে আশ্বস্ত হয়, আগের টাকা শোধ না দিয়ে বিজনরা দ্বিতীয়বার ধার চাইতে পারবে না। যা গেছে তার জন্য ক্ষোভ করা ছেড়ে ভবিষ্যতে বিজনদের জন্য যে আর কিছু যাবে না
সেই ভেবে তারা সন্তুষ্ট থাকে। এই বছর দেড়েকের মধ্যে মানুষের চরিত্র সম্বন্ধে অসাধারণ জ্ঞান অর্জন করেছে বিজন। কে কী প্রকৃতির মানুষ, কার কাছ থেকে কি পাওয়া যাবে না যাবে, তা 2-4 মিনিটের মধ্যে সে বুঝতে পারে। প্রত্যাশা ক্ষীণ হয়ে এলেও বিজন তাদের কাছে মাঝে মাঝে যায়। হবে না যেন চাকরির জন্য অনুরোধ করে। বাবার কোনো পুরনো ছাত্র হয়তো ভদ্রতা করে 1 কাপ চা খাওয়ায়, আবার কেউ বা শুধু সংক্ষেপে কুশল প্রশ্ন জিজ্ঞাসা করেই নিজের ফাইলপত্রের মধ্যে ডুবে যায়। বিজন চালাক হয়ে গেছে, সে ইঙ্গিত যেন সে বুঝেও বোঝে না। টিফিনের সময়ের জন্য অপেক্ষা করে বসে থাকে, তারপর অনিচ্ছুক দাতার চার খাবারে ভাগ বসায়। ভাবখানা যেন এই যে স্বেচ্ছায় দেবে না, তার কাছ থেকে ছলে বলে কৌশলে যেভাবে পারে কেড়ে নাও। বেশি কারবার ক্ষমতা তোমার নেই, কিন্তু যেটুকু তোমার প্রাপ্য সেটুকু যে না কাড়লে পাবে না। এমনি করে কারো কাছ থেকে 1 কাপ চা, কারো কাছ থেকে একটি সিগারেট, কারো অফিস থেকে একটা ফোন করবার সুবিধে কুড়িয়ে কুড়িয়ে যখন বিজনের চলেছে, বাবা তার আরেকটি কৃতি ছাত্রের সন্ধান পেয়ে গেলেন। পরিতোষ এতদিন মেদিনীপুরের এক মফস্বল কলেজে পড়াতো। চেষ্টা চরিত্র করে কিছুদিন আগে কলকাতায় এসেছে। তার ঠিকানা পেয়ে বিপিনবাবু ছেলেকে সঙ্গে নিয়ে একদিন তার কলেজে দেখা করতে গেলেন। বিপিনবাবুর প্রথম জীবনের ছাত্র পরিতোষ রায়। তার বয়সও বছর 45 হয়েছে। সৌম্য দর্শন, শান্তশিষ্ট ভদ্রলোক। বিপিনবাবুকে দেখে চিনতে পারল পরিতোষ। নিজের একদল ছাত্রের সামনেই হেঁট হয়ে তার পায়ের ধুলো নিল। বিপিনবাবুর চেহারা এত খারাপ হয়ে গেছে দেখে দুঃখ জানালো। বিজনের সঙ্গেও বেশ কিছুক্ষণ ধরে নানা বিষয় নিয়ে আলাপ করল। এত অল্প বয়সে পড়া ছেড়ে দিতে হয়েছে জেনে সহানুভূতি প্রকাশ করল পরিতোষ। নিজে একসময় প্রস্তাব করল, তুমি ফের কলেজে ভর্তি হয়ে যাও না, প্রিন্সিপালকে ধরে যতটা সম্ভব সুবিধে সুযোগ করে দেওয়া যায় তার চেষ্টা করব। বিপিনবাবু হেসে বললেন, বাবা, তুমি যখন এখানে রয়েছ সুবিধের জন্য আমার ভাবনা কি, কিন্তু পড়বে যে কি খেয়ে পড়বে? যদি দিনের বেলা একটা কাজকর্ম কিছু জুটত তাহলে রাত্রে নিশ্চিন্তে এসে ক্লাস করতে পারত। তুমি তেমন কিছু একটা জুটে দিতে পারো কি না সেই চেষ্টা করে দেখো বাবা। এ কথা শুনে একটু গম্ভীর হয়ে গিয়েছিল পরিতোষ। বলেছিল, বড় কঠিন সমস্যা মাস্টারমশাই। আজকাল অনেকে এসে কাজকর্মের কথা বলেন, কিন্তু কারোর জন্য কিছু করে উঠতে পারিনি। আমাদের কতটুকুই বা সাধ্য, কতটুকুই বা শক্তি। তবু জানা রইল, যদি খোঁজ খবর কোথাও পাই নিশ্চয় আপনাকে জানাবো। বিপিনবাবুরা বিদায় নেওয়ার আগে পরিতোষ কলেজের বেয়ারাকে ডেকে বড় 1 ঠোঙা মিষ্টি আনালো। সিঙাড়া, নিমকি, রসগোল্লা, সন্দেশ। বিপিনবাবু মনে মনে খুশি হলেন, কিন্তু মুখে একটু আপত্তি জানিয়ে বললেন, এসব আবার কি, দেখো দেখি কাণ্ড। কলেজ কম্পাউন্ডের বাইরে এসে বিপিনবাবু ছেলেকে জিজ্ঞাসা করলেন, পরিতোষকে তোর কেমন মনে হলো রে? বিজন বলল, ভালোই তো। বিপিনবাবু বললেন, ছেলেটি ভালো, উপকার টুপকার পাওয়া যাবে কি বলিস? মনুষ্য চরিত্র বিশেষজ্ঞ বিজন বলল, হ্যাঁ, 2-10 টাকা ধার চাইলে মিলতে পারে। এই ধার চাওয়ার উপলক্ষ আরও আগেই কয়েকবার এসেছিল, কিন্তু সবাই মিলে তাকে ঠেকিয়ে রেখেছে। হাত পাতবার মতো ওই একটিমাত্র স্থান, একটিমাত্র পাত্রই যখন আছে, সহজে তা নষ্ট করা যায় না। কিন্তু এ মাসে প্রায় সপ্তাহখানেক ধরে বিজন আরও বহু জায়গায় চেষ্টা করেছে। বাবার পুরনো বহু ছাত্রের কাছে গেছে, নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছেও ঘোরাঘুরি করেছে, কোথাও কোনো সুবিধে করে উঠতে পারেনি। আজ তাই পরিতোষ রায়ই একমাত্র সম্বল। যেমন করে হোক বাবার চিঠি দেখিয়ে নিজেদের দুঃখ দুর্দশা আর বানানো অসুখ বিসুখের সকরুণ বর্ণনা করে পরিতোষবাবুর কাছ থেকে 25টা টাকা তার আদায় করে নিয়ে যেতেই হবে। বিজন একবার ভাবল, বাবার চিঠিতে যেখানে 25 লেখা আছে সেটা কেটে ওখানে 50 টাকা বসিয়ে দেবে কিনা। কারণ যা নেওয়ার তা তো একবারই নেবে। বাবার অন্যান্য ছাত্রদের বেলায় যা হয়েছে এখানেও তাই হবে। ধারের টাকা শোধ দেওয়া যাবে না। দ্বিতীয়বার এসে কিছু চাইতেও পারবে না বিজন।
কিন্তু টাকার অঙ্কটাকে দ্বিগুণ করতে শেষ পর্যন্ত আর সাহস হলো না বিজনের। মাসের এই তৃতীয় সপ্তাহে যদি অত টাকা না দেন পরিতোষবাবু, তাছাড়া দান তো শুধু দাতার ক্ষমতার উপরই নির্ভর করে না, পাত্রের যোগ্যতা অযোগ্যতার প্রশ্নও সেক্ষেত্রে আছে। বিজনের চেহারা দেখে আর অবস্থার কথা শুনে 50 টাকা ধার দেওয়ার মতো সাহস কি কারো হবে? তাই ও লোভ সংবরণ করাই ভালো। মানিকতলার মোড়ে এসে স্টেট বাসের ভিড় ঠেলে নেমে পড়ল বিজন। পকেট ডায়েরি খুলে রাস্তার নাম নম্বর দেখে নিল। বেশি খোঁজাখুঁজি করতে হলো না। পূব মুখে ব্রিজের দিকে খানিকটা এগোতেই বাঁ দিকের ফুটপাতে গোলাপি রঙের দোতলা ফ্ল্যাট বাড়িটা চোখে পড়ল, গায়ে আটা নম্বরটাও। সন্ধ্যা উতরে গেছে। রাস্তার দুদিকের বাড়িগুলির জানলার ভেতর দিয়ে ঘরের আলো দেখা যায়। সিঁড়ি বেয়ে সোজা দোতলায় উঠে গেল বিজন। তারপর 5 নম্বর ফ্ল্যাটের দরজায় কড়া নাড়ল। সঙ্গে সঙ্গে সুইচ টেপার শব্দ হলো খিল খোলার। তারপর শোনা গেল মধুর একটু কণ্ঠ। কে? একটি তন্নি শ্যামবর্ণা মেয়ে সামনে এসে দাঁড়িয়েছে। বয়স 17-18 হবে। বিজন চেয়ে দেখল, শুধু গলার স্বরই মিষ্টি নয়, চেহারাটিও মিষ্টি। কালো চোখ আর কোমল চিবুক যেন লাবণ্যে মাখা। বিজন মৃদুস্বরে বলল, পরিতোষবাবু আছেন? বাবা? না, ওরা তো একটু আগে বেরিয়ে গেলেন। আপনি কোত্থেকে এসেছেন? মেয়েটি চোখে কৌতূহল, সে কৌতূহলে জীবনের উচ্ছলতা। বিজন একটু ইতস্তত করে বলল, অনেক দূর থেকে। কোথায় গেছেন আপনার বাবা? বেশি দূরে নয়, কাছেই। সিমলায় আমার পিসেমশাইয়ের বাড়ি, সেখানে গেছেন। বাবা মা দুজনেই বেরিয়েছেন। বেশি দেরি হবে না, 9টার মধ্যেই ফিরবেন। আসুন না, ভেতর আসুন। এমন সৌজন্য বিজন আর কোথাও দেখেনি। আশ্চর্য, কথা এমন মধুর হয় কি করে? দ্বিতীয়বারের অনুরোধে মেয়েটির পেছনে পেছনে ঘরের মধ্যে ঢুকল বিজন। অনুগামী হওয়ায় যে এত সুখ, তা এতদিন কল্পনার বাইরে ছিল। সদর দরজা আলগোছে ভেজিয়ে দিয়ে সরু প্যাসেজ পার হয়ে মেয়েটি বাঁ দিকের একটি ঘরে ঢুকল। তারপর একখানা চেয়ার দেখিয়ে বলল, বসুন। ছোট্ট সাজানো সুন্দর একটি ড্রয়িং রুম, খান কয়েক নিচু চেয়ার, একটি সোফা, খোলা র্যাক আর 2টি তালাবন্ধ আলমারি, বইতে একেবারে ঠাসা। দেয়ালে 2খানি মাত্র ফটো, একখানা রবীন্দ্রনাথের আর একখানা গান্ধীজির। ডান দিকে ছোট্ট একটি টেবিল, তাতে ফুল তোলা ফিকে নীল রঙের টেবিল ঢাকনি, কালো মলাটের বাঁধানো একখানি বই উপর করা। বেশ বোঝা যায় মেয়েটি এতক্ষণ এখানে বসে পড়ছিল। একটু বাদে মেয়েটি স্মিত মুখে বলল, রুমালে বাঁধা আপনার হাতে ওটা কি? দিন না, আমি রেখে দিচ্ছি। বিজন লজ্জিত হয়ে বলল, না না, আমিই রাখছি। পুটলিটা নামিয়ে রাখবার কথা এতক্ষণ মনেই ছিল না বিজনের। এবার সে পায়ের কাছে মূলর পুটলিটা রেখে দিল। মেয়েটি এগিয়ে এসে পুটলিটা তুলে নিয়ে বলল, আহা, ওখানে রাখলেন কেন? কি এর মধ্যে? বড় বড় পাতা দেখা যাচ্ছে। বিজন লজ্জিত ভঙ্গিতে বলল, ও কিছু নয়, সামান্য কয়েকটা মূলো আমাদের ক্ষেতের। মেয়েটি প্রসন্ন সুরে বলল, মূলো? দেখাচ্ছিল কিন্তু সাদা সাদা ফুলের মতো। বিজন ভাবল, ফুল হলেই ভালো হতো। মেয়েটি বলে চলল, আপনাদের নিজেদের ক্ষেতের না? জানেন, আমারও মাঝে মাঝে ক্ষেতে ফুল ফলে চাষ করতে ইচ্ছে করে, কিন্তু এখানে ক্ষেত কোথায় পাবো বলুন? টবে স্বাদ মেটাতে হয়। কিছু মনে করবেন না, আপনি কি আমার বাবার ছাত্র? বিজন একটু হাসল। না, আপনার বাবাই বরং আমার বাবার ছাত্র ছিলেন। ও, ভাবতে কি অদ্ভুত লাগে, আমার বাবাও একদিন ছাত্র ছিলেন। বলে মেয়েটি হাসল, সুন্দর ছোট্ট ছোট্ট দাঁত। একটু বাদে সে আরও বলল, আপনি বসুন, র্যাক থেকে বইটই নিয়ে দেখুন বরং। আমার আবার সামনেই পরীক্ষা, প্রি টেস্ট, পড়াশুনো কিচ্ছু হয়নি, সেজন্যে বাবা সঙ্গে নিলেন না। মেয়েটি টেবিলের ওপর থেকে বইটা তুলে নিয়ে পাশের ঘরে চলে গেল। কিন্তু কেউ চলে গেলেও
অনেকক্ষণ পর্যন্ত কারো কারো চলে যাওয়ার ছন্দ থেকে যায়। ঘরের মধ্যে চুলের গন্ধ, শাড়ির গন্ধ, গায়ের গন্ধ ভাসতে থাকে। বিজন চুপ করে চেয়ারটায় বসে রইল। সময় কাটাবার জন্য র্যাক থেকে কোনো বই তুলে নিতে তার ইচ্ছে হলো না। এই ছন্দে ভরা, গন্ধে ভরা কয়েকটি মুহূর্ত শেষ হয়ে ফুরিয়ে যাক, তা যেন বিজন চায় না। ভারী স্নিগ্ধ মেয়েটির স্বভাব, ভারী মধুর ওর কথা বলবার ভঙ্গি। আর সে আছে ওই পাশের ঘরেই। একটি বাড়িতে পাশাপাশি ঘরে দুজন, বিজন আর একটি অপরিচিতা মেয়ে। অপরিচিতা, কিন্তু সেই অপরিচয়ের ব্যবধান দুস্তর নয়। মাত্র কয়েক মিনিটের আলাপে তারা পরস্পরের কাছে পরিচিত হয়ে গেছে। অবশ্য এখন পর্যন্ত কেউ কারো নাম জানে না, কিন্তু তাতে কি এসে যায়? বাবার পুরনো ছাত্রদের সকলের নামই তো বিজনের মুখস্থ। কিন্তু শুধু নাম জানলে কতটুকুই বা জানা যায়? আবার নাম না জানলেও কতটুকুই বা জানতে বাকি থাকে? পাশের ঘরের দরজায় সবুজ রঙের পর্দা ঝুলছে। সবখানি ঢাকা নয়, এক পাশে ফাঁক আছে একটু। সেই ফাঁকটুকু দিয়ে খানিকটা দেখা যাচ্ছে মেয়েটিকে। পরীক্ষার্থিনীর হাতে বই, কিন্তু মন যে বইতে নেই তা তার দ্রুত পাতা উল্টাবার ধরন দেখে বুঝতে পারছে বিজন। পাশের ঘর থেকে একটি ঘড়ির টিকটিক শব্দ শোনা যাচ্ছে। ভারী অদ্ভুত লাগছে বিজনের। চাকরি রুমে দাঁড়িয়ে আর টাকা ধারের জন্য বাবার ছাত্রদের খোঁজ করে করে টালা থেকে টালিগঞ্জ আর বালি থেকে বেলেঘাটা কত জায়গাতেই না ঘুরে বেরিয়েছে বিজন। কিন্তু এমন একটি রঙিন, মধুর, অপূর্ব সন্ধ্যা জীবনে কই আর তো কোনোদিন আসেনি। একটু বাদে মেয়েটি আবার এসে দাঁড়ালো। আপনার একা একা বসে থাকতে ভারী অসুবিধে হচ্ছে না? বিজন বলল, ওরা যে কত দেরি করবেন তা কে জানে। আপনাকে তখন বলিনি, ওদের একটু বেশি দেরিই বোধহয় হবে। বিজন বলল, কেন? মেয়েটা একটু হাসল। আমার পিসতুত বোনের বিয়ে সম্বন্ধ চলছে, আজই পাকাপাকি হওয়ার কথা, তাই পিসেমশাই ওদের খবর দিয়েছেন। বিজন বলল, ও। মেয়েটি হঠাৎ বলল, দেখুন কাণ্ড, আপনি এতক্ষণ ধরে বসে আছেন, এক কাপ চা পর্যন্ত করে দেইনি। মা শুনলে আচ্ছা বকুনি লাগাবেন। বিজন বলল, না না, চা থাক, আপনার মিছিমিছি সময় নষ্ট হবে। মেয়েটি বলল, কিছু নষ্ট হবে না, এক কাপ চা করতে আর কতটুকু সময় লাগবে? আপনি বসুন, এক্ষুনি আসছি আমি। খানিক বাদে সাদা সুন্দর একটি কাপে চা করে নিয়ে এলো মেয়েটি। দামি চা, স্বাদে এবং সৌরভে অপূর্ব। একে চায়ের স্বাদ, না একটি মনোরম সন্ধ্যার স্বাদ, না পরিপূর্ণ জীবনের স্বাদ, 22 বছরের তরুণ বিজনের পক্ষে তা স্থির করা দুঃসাধ্য হল। কখন মেয়েটি আবার এসে দাঁড়িয়েছে, সে বিজনের দিকে তাকিয়ে লজ্জিত ভঙ্গিতে একটু কৈফিয়ত সুরে বলল, আপনার বোধহয় দেরি হয়ে যাচ্ছে না? কিন্তু ওরা এক্ষুনি এসে পড়বেন, 9টা বাজল, বাবা এসে পড়বেন। 9টার কথাই তিনি বলে গেছেন, তিনি খুব পাংচুয়াল। কিন্তু একথা শোনার প্রায় সঙ্গে সঙ্গে বিজন উঠে দাঁড়ালো, যেন হঠাৎ তার কি একটা জরুরি কাজ মনে পড়ে গেছে। মেয়েটি বিস্মিত হয়ে বলল, ও কি? বিজন বলল, আমি এবার চলি, আমার বাস বন্ধ হয়ে যাবে। মেয়েটি একটু ক্ষুণ্ণ হয়ে বলল, ওদিকের বাস এত তাড়াতাড়ি বন্ধ হয় নাকি? কিন্তু কত দূর থেকে বাবার সঙ্গে দেখা করবেন বলে এলেন, অথচ দেখা হলো না। আপনার সঙ্গে তো দেখা হলো, কথাটা মনে মনে বলল বিজন। তাকে দৌড়ের বাইরে সিঁড়ি পর্যন্ত এগিয়ে দিতে দিতে মেয়েটি বলল, কি দরকারে এসেছিলেন তা তো কিছু বলে গেলেন না, বাবাকে কি বলবো? বিজন জবাব দিল, বলবেন অমনি দেখা করতে এসেছিলাম, আমার নাম বিজন, বিজন চক্রবর্তী। মেয়েটি স্মিত মুখে বলল, আর তো কেউ নেই, আমরা নিজেরাই নিজেদের ইন্ট্রোডিউস করিয়ে দিই। আমার নাম সুনন্দা, সুনন্দা রায়। আরেকদিন আসবেন, বাবাকে বলে রাখব। বিজন মাথা নেড়ে বলল, আচ্ছা। তারপর দ্রুত পায়ে একেবারে রাস্তায় নেমে পড়ল। বাবার চিঠিটা এখনো পকেটের মধ্যে ভারী হয়ে রয়েছে। রাত পোহালে 1 সের চাল কিনবার মতো পয়সা নেই ঘরে। যত দেরি হোক
পরিতোষবাবুর জন্য অপেক্ষা করে তারপর তার হাতে বাবার চিঠি পৌঁছে দিয়ে পুরো 25 না হোক 10-5 টাকা যা পাওয়া যায় তাই ধার করে নিয়ে যাওয়াই বিজনের উচিত ছিল। কিন্তু সবসময় সব উচিত কাজে কি মন সায় দেয়? সারা শহরের মধ্যে একটিমাত্র ঘর, একটিমাত্র পরিবারও কি তার জানা থাকবে না যেখানে বিজন চাকরির উমেদার হয়ে আসবে না, যেখানে সে ধারের টাকার জন্য হাত পাতবে না? শুধু মাঝে মাঝে একটি কি দুটি গন্ধ ঘন আলো জ্বলা সন্ধ্যা বিনা দরকারে সে কাটিয়ে যাবে। আস্তে আস্তে সার্কুলার রোডের দিকে এগোতে লাগলো বিজন। আর কোনো উপায় কি নেই? এই পৃথিবী ভরা মরুভূমির মধ্যে এক ছিটে স্নিগ্ধ শ্যামল ওয়েসিসকে বাঁচিয়ে রাখবার মতো আর কোনো উপায় কি বিজন খুঁজে বার করতে পারবে না? গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা একটি গল্প আকিঞ্চন। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর।